বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। এতক্ষণ তোমরা ম্যাক্রোইকোনমিক্স ক্লাস করেছো নীতিমালার। তোমাদেরকে আমার ক্লাস করার জন্য আজকে আমি প্রথম তোমাদের ক্লাস নেব। তোমরা জানো যে সরকারি বাংলা কলেজে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে আজকে তোমাদের সাথে আমার ক্লাস রয়েছে। আমি তোমাদের মাইক্রোইকোনমিক্স ক্লাস অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই কাজের সাথে সংযুক্ত সকল শিক্ষক। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভাগীয় প্রধানকে এবং সকল আজকে আমরা মাইক্রো ক্লাস করবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা আজকে করব, আমরা ছুটির আগে যতটুকু মনে করে চ্যাপ্টার 4 ইউটিলিটি অ্যানালিসিস চ্যাপ্টারে ছিলাম। তো আমরা সেখান থেকেই আজকে করব বাজেট কার্ভ বা বাজেট লাইন বা প্রাইস লাইনও বলা যায় এটাকে। তো বাজেট কার্ভ বা বাজেট রেখা কী সেটা আমরা আলোচনা করব। এটার জন্য আমি যা আমরা আলোচনা করব, বাজেট রেখা করব। তো বাজেট রেখা কী আমরা দেখি প্রথমে। বাজেট রেখা কী? যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে তাকে বাজেট রেখা বলে। অর্থাৎ দুটি দ্রব্যের সর্বোচ্চ ক্রয় ক্ষমতা নির্দেশ করে বাজেট রেখা। এখন বাজেট রেখাকে আমরা প্রাইস রেখা বা ভোগ রেখাও বলতে পারি। বা দুটি দ্রব্যের নির্দিষ্ট আয়ে একজন ভোক্তা কীভাবে দুটি পণ্যের সর্বোচ্চ ক্রয় করবে এই রেখা দ্বারা এটা দেখানো যায়। যদি হয় যে ভোক্তা যদি দ্রব্য এক্স এবং ওয়াই এই দুটি দ্রব্য ক্রয় করে, তাহলে বাজেট রেখা কীভাবে আমরা অঙ্কন করতে পারি। মনে করি এক্স দ্রব্যের দাম হচ্ছে কি এক্স, এখানে আমি লিখেছি, দেখা যাচ্ছে কিনা। কি এক্সের দাম যদি 5 টাকা হয়, ওয়াই দ্রব্যের দাম কি ওয়াই, যেটাকে আমরা বলছি 4 টাকা। এখন ভোক্তার আয়কে আমরা ধরে নিয়েছি নির্দিষ্ট, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে 20 টাকার সমান। অর্থাৎ 20 টাকা দিয়ে ভোক্তা পি এক্স এবং পি আই দ্রব্য, দুটি দ্রব্য এক্স ওয়াই দুটি দ্রব্য 4 টাকা এবং 5 টাকা দামে ক্রয় করবে। তখন এখানে একটি বাজেট রেখা অঙ্কন করেছি। দেখো, ও এক্স অক্ষে আমরা এক্স পণ্য এবং ও ওয়াই অক্ষে ওয়াই পণ্য দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের বাজেট রেখা। যদি এমন হয় যে ভোক্তা তার সর্বোচ্চ আয় দিয়ে শুধু ওয়াই পণ্য ক্রয় করে, তাহলে সে সর্বোচ্চ ও এর পরিমাণ অর্থাৎ 5টি ওয়াই পণ্য ক্রয় করতে পারবে। আবার যদি এমন হয় যে শুধু এক্স পণ্য ক্রয় করতে চায়, তাহলে সে সর্বোচ্চ 4টি এক্স পণ্য ক্রয় করতে পারবে, অর্থাৎ ওবি পরিমাণ এক্স পণ্য ক্রয় করতে পারবে। আবার চাইলে সে এক্স এবং ওয়াই এই দুটি পণ্যের এবি রেখার মধ্যে থেকে এই দুটি পণ্যের যে কোনো সংমিশ্রণ ক্রয় করতে পারে। অর্থাৎ এবি রেখার বাইরে বা ভেতরে সে যাবে না, তাকে যা ক্রয় করতে হবে এক্স ওয়াইয়ের যে কোনো পরিমাণ সে তার যে মোট আয় দিয়ে ব্যয় করে যে কোনো সংমিশ্রণও ক্রয় করতে পারবে। হ্যাঁ, তাহলে এটুকু তো তোমরা বুঝলে যে বাজেট রেখা কাকে বলে এবং কীভাবে আমরা একটি বাজেট রেখা অঙ্কন করতে পারি দুটি দ্রব্যের দাম দিয়ে, এবং আয় যদি নির্দিষ্ট থাকে, জানা থাকে, তাহলে আমরা একটি বাজেট রেখা অঙ্কন করতে পারি। এবার আমরা দেখব যে বাজেট রেখার বা সমীকরণ এবং ঢাল বা স্লপ অফ বাজেট রেখা, অর্থাৎ কীভাবে আমরা একটি বাজেট রেখা থেকে সমীকরণ বা বাজেট রেখার ঢাল নির্ণয় করব। এজন্য আমাদের জানতে হবে এক্স এবং ওয়াই পণ্যের উপর আমরা জানি কি বাজেট রেখাটা হচ্ছে কি ভোক্তা আয় ও ব্যয়ের সমষ্টি। হ্যাঁ, আয় ও ব্যয় সম্পর্কে ধারণা প্রকাশ করে বাজেট রেখা। তো আয় এবং ব্যয় বাজেট রেখার সমীকরণে আয় এবং ব্যয়ের দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। এখানে আমাদেরকে এক পক্ষে থাকে ব্যয়ের দিক আর এক পক্ষে থাকে আয়ের দিক। তাহলে এক্স পণ্যের উপর ব্যয় আমরা কীভাবে বের করবো? এক্স পণ্যর পরিমাণকে এক্স পণ্যের দাম দিয়ে গুণ করলে এক্স পণ্যের উপর ব্যয় পাওয়া যাবে, এক্স ইন্টু পি এক্স। দেখো এখানে লেখা আছে। আবার একই রকমভাবে ওয়াই পণ্যের উপর ব্যয়টা আমরা বের করতে পারি কীভাবে? ওয়াই পণ্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করে, যেটা ওয়াই ইন্টু পি ওয়াই দিয়ে আমরা দেখাচ্ছি। এখন এক্স এবং ওয়াই পণ্যের উপর ব্যয়কে যোগ করলে মোট ব্যয় পাওয়া যাবে। মোট ব্যয়টা তাহলে কি? এক্স ইন্টু পি এক্স যোগ ওয়াই ইন্টু পি ওয়াই সমান সমান এ। এর হচ্ছে এখানে আমাদের মোট আয়। এখন
এক্স সমান এমন যদি হয় যে এক্স সমান 0, তাহলে শুধুমাত্র ওয়াই পণ্যের উপর আয় ব্যয় করা হবে, তাহলে ওয়াই ইন্টু পি ওয়াই সমান সমান এম হবে। আবার যদি এমন হয় যে শুধু ওয়াই সমান সমান 0, তাহলে শুধু এক্স পণ্যের উপর ব্যয় করা হবে, তাহলে এক্স ইন্টু এক্স সমান সমান এম হবে। এখন আমরা এই দুটি সমীকরণটা দেখি, তাহলে আমাদের বাজেট সমীকরণটা হচ্ছে এটা। সেটা তো আমরা কী দেখি, এক্স পি এক্স যোগ ওয়াই পি ওয়াই সমান সমান এম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোট ব্যয় আর এটা হচ্ছে আমাদের মোট আয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা কী নির্ণয় করবো এখন, বাজেট এই সমীকরণটা থেকে একটি বাজেট রেখার ঢাল নির্ণয় করব। সেজন্য আমরা কী করছি, ওয়াইটাকে বাম পাশে রাখছি এবং এক্সের এখন এরপর যে ব্যয়টা এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে এটা কীভাবে নেওয়া যায়, এম মাইনাস এটা মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম ডান পাশে, তারপর ওয়াইয়ের মান আমরা বের করবো। ওয়াই সমান সমান আমরা এভাবে লিখতে পারি, তাহলে এম বাই পি ওয়াই মাইনাস এক্সের পি এক্সের ভাগ দিব, এটা দিয়ে পি ওয়াইকে ভাগ দিলে কী পাওয়া যায়। এখন আমরা কী করবো, এই সমীকরণটাকে, এটা একটা সরল বা একরৈখিক সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণটাকে আমরা এখন কী করবো, প্রথম অর্ডার ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বা অন্তর্করণ করবো। কিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। যেমন আমি লিখেছি ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে এখানে আমরা সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে কি বাই পি এক্স বাই পি ওয়াই সাথে মাইনাস, অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ এটাই হচ্ছে বাজেট রেখার স্লোপ বা ঢাল। তো এই ঢালে আমরা কি দেখি, দুটি দ্রব্যের পি এক্স বাই পি ওয়াই, দুটি দ্রব্যের দামের অনুপাত পাচ্ছি। দুটি দ্রব্যের দামের, তাহলে বাজেট রেখার ঢাল কী দেখাচ্ছি, দুটি দ্রব্যের দামের অনুপাত দেখাচ্ছি পি এক্স বাই পি ওয়াই, যেটা হচ্ছে কি নেগেটিভ একটি মান, নেগেটিভ একটা মান পেয়ে আমরা, অর্থাৎ ঋণাত্মক একটা মান পাই। তাহলে কি বাজেট রেখার ঢাল কী প্রকাশ করে, ঋণাত্মক একটা মান প্রকাশ করে, যাদের কি দেখানো যাচ্ছে দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে। তাহলে কি বাজেট রেখা ঢাল ঋণাত্মক হয়। আর আমরা দেখেছি চিত্রে যে বাজেট রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, একটি ঋণাত্মক রেখা চিত্র এরকম হবে, বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। এখন আমরা আরও কি দেখেছি, এটা একটা সরল রৈখিক রেখা। যেহেতু বাজেট রেখাতে আমরা কি দেখি, আয় ব্যয় পরস্পর সমান থাকে, সমান ব্যয় নির্দেশ করে, দুটি দ্রব্যের সমান ব্যয় নির্দেশ করে বাজেট রেখা, তাই এটি একটি সরল রৈখিক রেখা। তাহলে আমরা এই কি দেখলাম, বাজেট সমীকরণ থেকে কিভাবে একটি বাজেট সমীকরণ থেকে একটি বাজেট রেখা ঢাল নির্ণয় করা যায়। এখন বাজেটের সংজ্ঞা করলাম আমরা, বাজেট সমীকরণ এবং ঢাল দেখলাম। তাহলে বুঝতেই পারি সংজ্ঞা থেকে কিছু বৈশিষ্ট্য চলে আসে বাজেট রেখা, যে তাহলে বাজেট রেখার বৈশিষ্ট্য কী। বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখেছি, আবার তোমাদের বলছি, তোমরা একটু শোনো যে কি বাজেট রেখা। তাহলে কি আমরা দেখি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এই একটা কথা। 2 নম্বর কি, যে বাজেট রেখা ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে, যেটা এই যে, অর্থাৎ দুটি দ্রব্যের দামের অনুপাত মানে পি এক্স বাই পি ওয়াই, যেটা নেগেটিভ ঋণাত্মক। তাহলে কি বাজেট রেখা ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে। তারপর আমরা আরও কি দেখি, বাজেট রেখা ঢাল সকল বিন্দুতে স্থির থাকে, তাই কি এটা একটা সরলরৈখিক রেখা। এখন কেন সরলরৈখিক, কারণ নির্দিষ্ট সময়ে আমরা কি বলছি, ভোক্তার আয়কে স্থির থাকবে বা দেওয়া থাকবে এবং দুটি দ্রব্যের দামও জানা থাকবে, তাই এটি স্থির বা সরলাকৃতির রেখা হয়। তারপর আমরা আরও কি দেখি, যে বাজেট রেখার সকল বিন্দুতে ভোক্তা সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করে। আমরা তাই দেখেছি যে ভোক্তার সমান ক্রয় ক্ষমতা এখানে নির্দেশ করা হয়। তাহলে আমরা বাজেট রেখার মোটামুটিভাবে 4টা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এই সংজ্ঞা এবং সমীকরণ বা ঢালের সাহায্যে। কি আরেকবার বলছি, তোমরা শুনো, যে তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, যেহেতু আমি লিখে নিয়ে এসেছি, এজন্য আবার মুখে বলছি যে বাজেট রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, বাজেট রেখা ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করবে, বাজেট রেখা মূলত হবে কি, ঢাল সকল ক্ষেত্রে সকল বিন্দুতে স্থির থাকবে এবং বাজেট রেখার সকল বিন্দু ভোক্তার নিকট সমান ক্রয় ক্ষমতা নির্দেশ করবে বা সমান ব্যয় নির্দেশ করবে। তাহলে এই তো গেল বাজেট রেখার বৈশিষ্ট্য। এখন আমরা আগের ক্লাসে আমরা এখানে চলে আসি, আমরা এখন দেখব বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য। দেখা যাচ্ছে না? এখন
বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য করতে হলে আমাদের একটু নিরপেক্ষ রেখা সম্পর্কে আমরা বলে নিই। আমরা আগের ক্লাসে নিরপেক্ষ রেখা সম্পর্কে পড়েছি, হ্যাঁ, আগের ক্লাসে নিরপেক্ষ রেখা সম্পর্কে পড়েছি। তো এখানে আমরা জানি নিরপেক্ষ রেখা কোনো পার্থক্য করতে হলে আগে আমাদের সংজ্ঞা দিতে হবে। আমরা তো বাজেট রেখা সংজ্ঞাটা জেনেছি যে বাজেট রেখা কী নির্দেশ করে, আয় ব্যয়ের সমতা নির্দেশ করে, অর্থাৎ ভোক্তার দুটি দ্রব্যের সর্বোচ্চ নির্দিষ্ট আয়ে ভোক্তার দুটি দ্রব্যের সর্বোচ্চ ক্রয় ক্ষমতা নির্দেশ করে। আর নিরপেক্ষ রেখা কী? নিরপেক্ষ রেখা কী নির্দেশ করে? দুটি দ্রব্যের সমান এমন সংমিশ্রণ নির্দেশ করে, যে রেখার সাহায্যে দুটি দ্রব্যের এমন সংমিশ্রণ নির্দেশ করা হয় যে বিভিন্ন বিন্দুতে এমন সংমিশ্রণ প্রকাশ পায় যা দ্বারা যে বিন্দুতে ভোক্তার সমান উপযোগ পাওয়া যায়, যে রেখার বিভিন্ন বিন্দুতে সমান উপযোগ পাওয়া যায় দুটি দ্রব্যে, সেটাই হচ্ছে নিরপেক্ষ রেখা, যেগুলো আমরা আগে পড়েছি। আমরা গত ক্লাসে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, সংজ্ঞা, ঢাল নির্ণয় করা এগুলি সবই দেখেছি, হ্যাঁ। তো এটার সাথে আজকে দেখবো বাজেট রেখার সাথে নিরপেক্ষ রেখার কিছু পার্থক্য রয়েছে। যদিও বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা উভয় কি ডান থেকে বা বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা উভয় ঋণাত্মক ঢাল প্রকাশ করে, হ্যাঁ, কিন্তু তারপরেও তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমরা আজকে দেখব। তো কী সে পার্থক্যগুলো আমরা দেখি। এখানে আমরা কী করেছি? পাশাপাশি দুটো চিত্র অঙ্কন করেছি, একটা ক চিত্র আর একটা খ চিত্র। ক চিত্রে আমরা দেখছি বাজেট রেখা অঙ্কন করেছি এবং খ চিত্রে একটি নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি। এখানে এবি হচ্ছে একটি নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ বা আইসি কার্ভ বলি আমরা, হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভ। তো এবি বাজেট রেখা। তো বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে মৌলিক কিছু যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কি? যে বাজেট রেখা এবং ঢাল সকল বিন্দুতে কী থাকে? সমান থাকে, আমি দেখেছি, দেখো। কিন্তু নিরপেক্ষ রেখার ঢাল সকল বিন্দুতে সমান থাকে না। আরেকটা পার্থক্য আমরা বলতে পারি, সংজ্ঞাগুলো থেকে আমরা পার্থক্যগুলি জানি যে বাজেট রেখার সরলাকৃতির হয়, কিন্তু আমরা কি দেখি? চিত্রের সাহায্যে, চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি নিরপেক্ষ রেখা সাধারণত মূল বিন্দুর দিকে উত্তল হয়, হ্যাঁ, এই যে আমরা দেখি মূল বিন্দুর দিকে উত্তল হয়। আমরা কি দেখি? যে বাজেট রেখা উভয় অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, যেমন এ বি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, কিন্তু বাজেট নিরপেক্ষ রেখা কোনো অক্ষকেই কিন্তু স্পর্শ করে না। আরও কিছু পার্থক্য আছে এর মধ্যে থেকে আমরা জানি যে সেগুলো কি? যে বাজেট রেখার কী করে? দ্বারা ভোক্তার সমান উপযোগ নির্দেশ করে এবং নিরপেক্ষ রেখার দ্বারা ভোক্তার সমান ব্যয় রেখা দেখানো যায়, তাই এটাকে সমবায় রেখাও বলা যেতে পারে। এবং নিরপেক্ষ রেখাকে আমরা সম উপযোগ রেখাও বলতে পারি বা আইসো ইউটিলিটি কার্ভও বলতে পারি, যেহেতু এটা সমান উপযোগ দেখায়। আবার আরও কিছু পার্থক্য বলতে পারি যে বাজেট রেখার ঢাল হচ্ছে কি? দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে, যেটা আমরা এখানে দেখেছি কি এক্স বা টি ওয়াই। নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে কি? নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে এম আর এস এক্স ওয়াই, অর্থাৎ দুটো দ্রব্যের প্রান্তিক বদলের হার নির্দেশ করে। প্রান্তিক বদলের হার কি? অর্থাৎ এম আর এস কি? এটা আমরা ক্লাসে করেছি, তারপরে এবার বলছি। এটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার। প্রান্তিক বদলের হারটা হচ্ছে কি? যে একটি দ্রব্যের এক একক অতিরিক্ত বাড়াতে হলে আমাদের কী করতে হবে? অপর দ্রব্যের নিয়োগ কমাতে হবে, ক্রয় কমাতে হবে। এটা যে দুইটা অনুপাত, এটা যে অনুপাতের সাহায্যে দেখানো হয় সেটাই হচ্ছে কি? এম আর এস বা প্রান্তিক বদলের হার। তো তাহলে এগুলি হচ্ছে পার্থক্য, যেটা বলছিলাম যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে এবং নিরপেক্ষ রেখার ঢাল প্রান্তিক বদলে দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার নির্দেশ করে। আবার আমরা বলতে পারি যে বাজেট রেখা একটি কোনো দ্রব্যের বস্তুগত বা অবজেক্টিভ ধারণা বর্ণনা করে। যেমন আমরা বাজেট রেখার মাধ্যমে কি জানতে পারি? দ্রব্যের দাম, আয়, ব্যয় এগুলি জানতে পারি, আর যা সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। নিরপেক্ষ রেখা কি করে? একটি মনস্তাত্ত্বিক ধারণা, কোনো দ্রব্যের উপযোগ নির্দেশ করে, অর্থাৎ উপযোগটা কি? সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, এটা একটা অবস্তুগত ধারণা বা একটি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক ধারণা। তার মানে নিরপেক্ষ রেখা অবস্তুগত দিক নির্দেশ করে এবং বাজেট রেখা দ্রব্যের বস্তুগত দিক নির্দেশ করে। তাহলে এগুলো হচ্ছে মূলত আরও বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা সম্পর্কে কিছু পার্থক্য। আরও কিছু পার্থক্য হয়তো আছে, বইতে তোমরা পড়ে নিতে পারবে। আর চিত্রটা তো এই পার্থক্যের জন্য চিত্র অবশ্যই দিতে হবে, চিত্র দিয়ে মূলত আমরা পার্থক্যগুলি লিখতে হবে আমাদেরকে। তোমরা জানো এগুলি সবসময় আসে এই চ্যাপ্টারটা থেকে
ইউটিলিটি অ্যানালাইসিস যে চ্যাপ্টার ভোক্তার আচরণ তথ্য চ্যাপ্টার থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো পরীক্ষাতে প্রতি বছরই আসে, একটি আসুক দুটি আসুক আসতেই হবে, আসে। তাই এই চ্যাপ্টারেটাতে এইগুলি তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, বিশেষ করে পার্থক্যগুলি তো করতেই হবে। তাহলে আমরা এই পর্যন্ত যা করলাম তা কি, যে বাজেট রেখা কাকে বলে, আমরা বাজেট রেখা অঙ্কন করলাম এবং আমরা বাজেট রেখার ঢাল বের করলাম, তারপরে আমরা বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো জানলাম। পার্থক্যগুলি আশা করি তোমরা সুন্দরভাবে বর্ণনা করবে, পড়ে নিবে সুন্দর করে। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করি। এখন আমরা দেখব যে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে কিভাবে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় করা যায়। ভোক্তার ভারসাম্য করব, ভোক্তার ভারসাম্য করব কিভাবে? প্রশ্নটা হয় এমন যে একজন ভোক্তা কিভাবে তার সীমিত আয় দিয়ে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারে, বা এটাকে ভোক্তার কাম্য অবস্থা বা বাঞ্ছিত ক্রয় অবস্থাও বলা যেতে পারে। তো ভোক্তার ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম অবস্থা করার জন্য আমরা কি লাগবে, আমরা দেখেছি প্রথমে দেখি যে ভোক্তার ভারসাম্য কী বা ভারসাম্য অবস্থাটা কী। একজন ভোক্তা কখন ভারসাম্য অবস্থা পৌঁছাতে পারে? একজন ভোক্তার প্রধান লক্ষ্য তাকে কি সর্বোচ্চ উপযোগ লাভ করা। আর সর্বোচ্চ উপযোগ সীমিত আয় দিয়ে ভোক্তা যখন সর্বোচ্চ দুটি পণ্য ব্যয় করে তার সীমিত আয়ের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ লাভ করবে, তখনই কি সে ভারসাম্য অবস্থায় পৌঁছাতে পারবে। এখন ভারসাম্য অবস্থা পৌঁছানোর জন্য তাহলে সেটাই কি ভোক্তার ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থায় পৌঁছানোর জন্য দুইটি শর্ত লাগবে আমাদের, যেটা আমরা বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে ভারসাম্য দেখাবো। এখন ভারসাম্যের জন্য যে দুইটা শর্তের কথা বলছি, শর্তগুলো কি, যে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখাকে স্পর্শ করতে হবে। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে দুটি দ্রব্যের যে ঢাল আমরা বলছি এম আর এক্স ওয়াই সমান সমান পি এক্স বাই পি ওয়াই হতে হবে। অর্থাৎ প্রান্তিক বদলের হার বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার ভারসাম্য বিন্দুতে বা স্পর্শ বিন্দুতে কী হবে, দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হতে হবে। অর্থাৎ বাজেট রেখার ঢাল এবং নিরপেক্ষ রেখার ঢালকে পরস্পর সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত, যেটা আমরা এই চিত্রতে দেখাচ্ছি। আর চিত্র পরে আসছি, আমি বলছি আরও একটা শর্ত লাগবে আমাদের ভারসাম্য অবস্থা নির্ণয় করার জন্য। সেটা হচ্ছে কি, যে স্পর্শক বিন্দুতে অর্থাৎ ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখাকে মূল বিন্দুর দিকে উত্তল হতে হবে। অর্থাৎ নিরপেক্ষ রেখাকে ভারসাম্য বিন্দুতে স্পর্শক রেখাকে ক্রমহ্রাসমান হতে হবে। হ্যাঁ, মূল বিন্দুর দিকে উত্তল হতে হবে। আমরা জানি যে নিরপেক্ষ রেখা উত্তল হতে পারে, অবতল দুই হতে পারে, কিন্তু ভোক্তার ভারসাম্যের জন্য আমাদেরকে উত্তল নিরপেক্ষ রেখা হতে হবে। অর্থাৎ নিরপেক্ষ রেখাকে অর্থাৎ নিরপেক্ষ রেখার যে ঢাল এম আর এস, এটাকে কি হতে হবে, ক্রমহ্রাসমান হতে হবে। এখন এই চিত্রে আগে আমরা আরও বলি যে এই দুটি শর্ত ছাড়াও আরও কিছু শর্ত আমাদের দরকার এই ভারসাম্য ব্যাখ্যা করার জন্য। সেটা কি, যে ভোক্তার আয় ধরে নিতে হবে, যে কিছু শর্ত, যে ভোক্তার আয়কে নির্দিষ্ট হতে হবে। ভোক্তা দুটি বিকল্প দ্রব্য ভোগ করে, যেখানে এখানে আমরা যেমন এক্স এবং ওয়াই দুটি দ্রব্য নিয়েছি। তারপরে দুটি দ্রব্য জানা থাকতে হবে। ভোক্তাকে যুক্তিশীল আচরণ করতে হবে, অর্থাৎ একজন রেশনাল ভোক্তা হতে হবে, তার আচরণ যুক্তিশীল হতে হবে। হ্যাঁ, যুক্তিশীল আচরণ ছাড়া সে ভারসাম্য অবস্থা নির্ণয় করতে পারবে না। তাহলে এই চার অনুমতি শর্তগুলো আমাদের লাগবে। হ্যাঁ, এই অনুমতি শর্তগুলো আমাদের এই ভারসাম্য অবস্থা নির্ণয় করার জন্য লাগবে। এখন আমরা কি দেখি, যে এই চিত্রে দেখি যে ও এক্স অক্ষে আমরা এক্স পণ্য এবং ও ওয়াই অক্ষে আমরা ওয়াই পণ্য মেজার করি, দেখাচ্ছি। আমরা এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের একটি বাজেট রেখা। আর আমরা এখানে কি করেছি, নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করেছি। নিরপেক্ষ মানচিত্র এবং একটি বাজেট রেখা দিয়ে এই ভারসাম্য অবস্থাটা ব্যাখ্যা করতে হবে। IC1, IC2 এবং IC3 হচ্ছে কি তিনটি নিরপেক্ষ রেখা, যেটা এবি বাজেট রেখার সাথে আমরা অঙ্কন করে দেখিয়েছি। আমরা জানি যে সবচেয়ে উপরে যে একটা নিরপেক্ষ মানচিত্রে যখন পরপর কয়েকটি নিরপেক্ষ রেখা অঙ্কন করা হয়, সেটাই হচ্ছে কি নিরপেক্ষ মানচিত্র। এগুলো আমরা আগের ক্লাসে করেছি, তোমরা জানো অলরেডি যে নিরপেক্ষ মানচিত্র কি।
তো আমরা এটাও জানি যে নিরপেক্ষ মানচিত্রে সর্বোচ্চ উপরে অবস্থিত, অর্থাৎ সবচেয়ে উপরে অবস্থিত নিরপেক্ষ রেখার সর্বোচ্চ উপযোগ নির্দেশ করে বা সর্বোচ্চ তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে। এখন আমরা দেখি যে আমাদের এই চিত্রে IC3টা হচ্ছে সবচেয়ে উপরে নিরপেক্ষ রেখা এবং এস বিন্দু, তাহলে আমরা এমন হয় যে আমরা কি এস বিন্দুতে দ্রব্য ক্রয় করবো কি না? হ্যাঁ, কিন্তু এস বিন্দু IC3 নিরপেক্ষ রেখায় অবস্থিত এবং সর্বোচ্চ উপযোগ নির্দেশ করে, কিন্তু এস বিন্দু এবি রেখা বাজেট রেখার বাহিরে অবস্থান করায় আমরা এস বিন্দুতে ক্রয় করতে পারবো না দ্রব্য। তাই আমাদের কি করতে হবে? আমাদের এই দুটো নিরপেক্ষ রেখা দেখতে হবে, IC1 এবং IC2 নিরপেক্ষ রেখা। এখানে আমরা দেখি কিউ পি কিউ এবং আর এই তিনটা বিন্দু এবি বাজেট রেখার সাথে স্পর্শক হয়েছে, অর্থাৎ এ বি বাজেট রেখায় পি কিউ আর এই তিনটা বিন্দু সমান ব্যয় নির্দেশ করে। কিন্তু ভোক্তা কিউ বিন্দুতে আমরা দেখি যে আমরা ভারসাম্য অর্জন করতে পারি কিউ বিন্দুতে, যেখানে IC2 নিরপেক্ষ রেখার সাথে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শক হয়েছে। তাহলে কিউ হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে আমরা ON পরিমাণ ওয়াই দ্রব্য এবং OM পরিমাণ ওয়াই দ্রব্য এবং OM পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করতে পারি, ওই কিউ বিন্দুতে ভারসাম্য অর্জন করতে পারি, যেটা IC2 নিরপেক্ষ রেখায় অবস্থিত। এখন আমরা পি এবং আর বিন্দুতে কেন ভারসাম্য অর্জন করতে পারি না? কারণ পি এবং আর বিন্দু IC1 অর্থাৎ সর্বনিম্ন বাজেট রেখা ইন্ডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখার সাথে সংযুক্ত, এবং পি এবং আর বিন্দু নিরপেক্ষ রেখার সাথে স্পর্শক না হয়ে ছেদ হয়েছে। আমরা বলেছি ভারসাম্য অর্জনের জন্য আমাদেরকে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখাকে স্পর্শক হতে হবে, সেটা একমাত্র কিউ বিন্দুতে দেখা যায়। পি এবং আর বিন্দু শুধুমাত্র ছেদ করেছে, এখানে স্পর্শক হয়নি, এবং দেখা যাচ্ছে যে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে একজন যুক্তিশীল ভোক্তা ভারসাম্য অর্জন করবে এবং ON পরিমাণ ওয়াই দ্রব্য এবং OM পরিমাণ এক্স দ্রব্য ক্রয় করে ভারসাম্য অর্জন করবে। এবং কিউ বিন্দুতে ভারসাম্যর যে দুইটা শর্তের কথা আমরা বলেছি, যে প্রান্তিক দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার, অর্থাৎ MR/SX/y সমান PX/PY, অর্থাৎ দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার এবং দুটি দ্রব্যের দামের অনুপাত পরস্পর সমান হবে, সেটা এই বিন্দুতে ফুলফিল হয়। আরেকটা শর্ত যেটা আমরা প্রয়োজনীয় শর্ত তো ফুলফিল হচ্ছে, অর্থাৎ এখানে উপযোগ সর্বোচ্চ হচ্ছে। এখন বলা হয়েছে শুধু উপযোগ সর্বোচ্চ হলেই হবে না, স্পর্শক বিন্দুকে কি হতে হবে? স্পর্শক বিন্দুতে নিরপেক্ষ রেখার যে ঢাল MRSXY তাকে কি হতে হবে? ক্রমহ্রাসমান বা উত্তল হতে হবে, যেটা এই কিউ বিন্দুতেই সম্ভব, অন্য কোনো বিন্দুতে পি বা আর বিন্দুতে হয় না। তাহলে দেখা যাচ্ছে যে কিউ হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য অর্জনের এই যে দুটি শর্তর কথা আমরা বলছি, এই দুইটা শর্ত পূর্ণ হয়, অর্থাৎ প্রয়োজনীয় এবং যে যথেষ্ট শর্ত সেটা পূর্ণ হয়। তাহলে একজন যুক্তিশীল ভোক্তা একটি নির্দিষ্ট আয়ে তার এবি বাজেট রেখা সাহায্যে কিভাবে নিরপেক্ষ রেখা দিয়ে কিভাবে ভারসাম্য অর্জন করবে তা আমরা বর্ণনা করলাম। এভাবে এই চিত্রের মাধ্যমে এভাবে এটা আমরা দেখালাম, যেখানে ভারসাম্য অর্জনের সকল শর্তই পূর্ণ হয়। তাহলে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে নিরপেক্ষ রেখার সাহায্যে কিভাবে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তা কিভাবে ভারসাম্য অর্জন করে, তো তোমরা এভাবে তাহলে এটা বর্ণনা করবে যে প্রথমে আমরা শর্তগুলি লিখবো, অনুমতির শর্ত লিখবো, চিত্র লিখবো, চিত্র ব্যাখ্যা দিব। তো এভাবে আমরা এটা বর্ণনা করতে পারি। প্রশ্নটা কেমন হতে পারে যে ভোক্তার ভারসাম্য অবস্থা বা ভোক্তার বাঞ্ছিত ক্রয় অবস্থা বা কাম্য অবস্থা বর্ণনা করো, বা একজন ভোক্তা কীভাবে সীমিত আয়ের সাহায্যে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মাধ্যমে তা বর্ণনা করো, চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা এভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে আজকে আমি তোমাদের যা যা পড়ালাম এগুলি সবই তোমরা বাড়িতে অনুশীলন করবে, পড়বে। তো আমরা বলি যে আমরা কী কী পড়লাম আরেকবার বলে দিচ্ছি। আমরা বাজেট রেখা বা বাজেট লাইন করলাম, যেটাকে আমরা প্রাইস লাইনও করতে পারি, দামভোগ রেখা। তো কীভাবে সংখ্যা দেখবো, বাজেট রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখলাম। সমীকরণ বা বাজেট রেখা ঢাল কীভাবে নির্ণয় করা যায় এটা দেখলাম, এটা পড়বে তোমরা। তারপরে সংখ্যা এবং সমীকরণের সাহায্যে কীভাবে আমরা বৈশিষ্ট্য পাই, বৈশিষ্ট্যগুলো দেখব। বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা
দিয়ে মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি সবসময় আসে, এটাও তোমরা পড়বে। হ্যাঁ, তো বাজেট লাইন থেকে মোটামুটিভাবে আমরা এই বিষয়গুলো অনুশীলন করব বাড়িতে। তো আশা করি তোমরা সকলে ক্লাসে উপস্থিত ছিলে। তোমরা যারা ক্লাসে ছিলে তোমাদের রোলগুলি সব আশা করি দিয়েছ। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে পড়াশোনা করবে, অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই ক্লাসটা থাক। এর পরবর্তীতে ঈদের পরে হয়তো আমাদের আরও ক্লাস চলবে, কারণ যদি এই পরিস্থিতি বজায় থাকে। তো তাহলে তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদ মোবারক এবং ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।